তিন দেশের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে না, আরো ভবিষ্যতে অন্যান্য দেশও এখানে যুক্ত হবে। যতক্ষণ না যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটা টানাপোড়েন চলবে, একটা নতুন মেরুকরণ চলবে, একটা ভাঙা করা চলবে। তিন দেশ প্রতিরক্ষা চুক্তি করেছে, সামরিক নিরাপত্তা চুক্তি। এটাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবার নতুন মেরুকরণ এবং ভাঙা করা শুরু হয়েছে। সেটি হচ্ছে যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান খুবই উত্তেজনাকর মুহূর্তে একটা তারা ত্রিপক্ষীয় সামরিক চুক্তি করেছে, যেখানে মক্কা প্রতিরক্ষা চুক্তি হিসেবে বলা হচ্ছে। সেখানে এক দেশ আক্রান্ত হলে অন্য দুটি দেশ আক্রান্ত হয়েছে এই মনে করে তারা যৌথভাবে প্রতিরোধ করবে। এটা বলা হচ্ছে প্রতিরক্ষামূলক, কোনো আক্রমণাত্মক না। বিশেষ করে বাব আল মানদেব যে লোহিত সাগরের ওখানে সৌদি আরবের তেলবাহী জাহাজগুলো আক্রান্ত হচ্ছে, ইয়েমেনের হুতিরা সেই আক্রমণ করছে, সেটা প্রতিরোধকে ঘিরেই এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে বাবেল আল মানদেব এই বন্দর। তো কিন্তু তাদের এই চুক্তির ফলে বেঁকে বসছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। সৌদি আরব এই দুটি দেশকে নিতে চায় না। বলা হচ্ছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি সরকারের উপর অসন্তোষ, যে মিশর বরাবর যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতকে গুরুত্ব দেয়, তারা সৌদি আরবকে গুরুত্ব দিতে চায় না। অথচ মিশরের অর্থনৈতিক উন্নয়নে সৌদি আরবের অবদান বেশি। তারপরও এই সিসি সরকার, মিশরের সিসি সরকার সবসময় সংযুক্ত আরব আমিরাতকে সাপোর্ট করে। এই হচ্ছে মূল অভিযোগ। আরেকটি বিষয় হচ্ছে যে তারা বলছে যে এই নিরাপত্তা জোট, সেই নিরাপত্তা জোটের কাজটা কি? মক্কা প্রতিরক্ষা চুক্তি কেন? সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী যে বিশ্লেষকরা বলছেন যে সৌদি আরব কি জিসিসির বাইরে, অর্থাৎ যেখানে জিসিসি ভুক্ত দেশগুলো হচ্ছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত একটা আঞ্চলিক জোট, তার বাইরে এই নিরাপত্তা জোট কেন? সৌদি আরব বলছে যে সংযুক্ত আরব আমিরাত ভারতকে নিয়ে জোট করেছে, আরো অন্যদেরকে নিয়ে জোট করেছে, তখন তারা এই প্রশ্নটা তোলেনি। তারাই তিন দেশ নিজেদের প্রয়োজনে যদি করে থাকে তাহলে আপত্তি কোথায়? সমালোচনার সামনে রাজনৈতিক বিশ্লেষক সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ জায়েদ, সাবেক উপদেষ্টা আব্দুল খালেক আব্দুল্লাহ, তিনি একাধিক পোস্টে নতুন প্রতিরক্ষা চুক্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আব্দুল্লাহ লেখেন, নতুন জোট গঠনের জন্য অভিনন্দন, তবে তার মতে উপসাগরীয় দেশগুলোর সামরিক এবং রাজনৈতিক সহযোগিতা জোরদার করা এবং উপসাগরীয় ঐক্য সংহত করা খুবই গুরুত্বপূর্ণ। ইরান ইসরায়েল হুমকি মোকাবেলায় বিশ্বাসযোগ্যতা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে এমন দেশগুলোকে নিয়ে আঞ্চলিক সামরিক রাজনৈতিক সহযোগিতায় বিনিয়োগের চেয়ে এটি বেশি জরুরি বলে মন্তব্য করেন। তিনি বলেন, যে কোনো জোট সফল হওয়ার অন্যতম শর্ত হলো অভিন্ন শত্রু নির্ধারণ করা। তাহলে এই জোটের দেশগুলোর, মানে যে তিনটা দেশ মিলে জোট করছে, তাদের শত্রুকে। তার মন্তব্যে দ্রুত জবাব দিয়েছেন সৌদি প্রিন্স আব্দুর রহমান বিন মুসাইদ। তিনি বলেন, চুক্তিটি জাতীয় সার্বভৌমত্বের বিষয় এবং রিয়াদের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে কেন ইউর শিক্ষাবিদ মহল এতটা উদ্বিগ্ন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। আব্দুর রহমান লিখছেন, এই জোট, চুক্তি কিংবা যে নামেই হোক, সমস্যা কোথায়? তার প্রশ্ন, এটি কিভাবে উপসাগরীয় ঐক্য প্রতিষ্ঠার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে? কোনো দেশ তার জাতীয় স্বার্থে অন্য কোনো দেশ বা একাধিক দেশের সঙ্গে চুক্তি করার অধিকার রাখে কিনা? 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আগেই ইউই কি উপসাগরীয় দেশগুলিকে জানিয়েছিল যে তারা তো ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক আছে, তা সে কি উপসাগরীয় দেশগুলিকে জানাইছিল? তারপরে ইসরায়েলের সঙ্গে ইউর সম্পর্ক স্থাপনের আগে তারা কি উপসাগরীয় দেশগুলিকে জানিয়েছিল? এই প্রশ্নের পাশাপাশি ভারতের সাথেও যেই চুক্তি, নিরাপত্তা চুক্তি, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন। যাই হোক, এখন এই ৩ দেশের এই সামরিক প্রতিরক্ষা চুক্তি বোঝাই যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিশালী দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এটা ভালোভাবে দেখছে না। আর মিশরের ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আগ্রহী ছিল তাকে যুক্ত করার ব্যাপারে, কিন্তু আমিরাত তাতে ভেটো দেয় বা বাধা দেয়। তারা বলে যে না, আমাদের যেই জোট, আমাদের যে মেজাজ, তার সাথে মিশর যায় না। মিশর অনেক বেশি নির্ভরশীল যুক্তরাষ্ট্রের উপর এবং সংযুক্ত আরব আমিরাতের উপর। যাই হোক, এই বাধার কারণে মিশর আপাতত আসতে পারেনি। তবে এরদোয়ান যেটি বলেছে যে এই ৩ দেশের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে না, আরো ভবিষ্যতে অন্যান্য দেশও এখানে যুক্ত হবে। যতক্ষণ না যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটা টানাপোড়েন চলবে, একটা নতুন মেরুকরণ চলবে, একটা ভাঙা করা চলবে। এর ফলে কে লাভবান হবে, কে ক্ষতি হবে তা জানি না, কিন্তু উপসাগরীয় দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো যত খণ্ড বিখণ্ড হবে, নিজেদের মধ্যে যত ভুল বোঝাবুঝি তৈরি হবে, তত বেশি ইসরায়েলের জন্য লাভ হবে। আমেরিকা দূর থেকে সেটি আরো মদদ দিয়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে।